নমস্কার বন্ধুরা, গেম উইক গুরুজের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। গেম উইক গুরুজ ঠিক যেখানেই হয়, বাঙালি ফুটবল আড্ডা শুরু। আজকের ভিডিওর টপিক যেমন আপনারা দেখতে পাচ্ছেন, 497 ডেজ, 497 দিন, 3 দিন কম 500 দিন হতে যতগুলো দিন ভারত জয়শূন্য থাকলো। শেষ আমরা আম, সেপ্টেম্বর কি জুলাই মাসে 2023-তে ইরাককে 10 ম্যান ইরাককে মনবীর সিং এর গোলে যখন হারাই, আমরা নিশ্চয়ই কেউ আশা করিনি যে সাফ চ্যাম্পিয়ন জেতার পরে, তিনটা ব্যাক টু ব্যাক টাইটেল জিতবার পরে এরকম একটা দিন আসবে যে প্রায় 2 বছর হয়ে যাবে যখন ভারত আর ম্যাচ জিতবে না। অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফ্যান, অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান, এটা আমার জন্য মোটেও একটা সুখকর দিন নয় যে এরকম একটা পারফরমেন্স আমরা দেখতে পারছি। কিন্তু কিছু করার নেই। অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমরা নিজেদের এক্সপেকটেশন অনেকটা এখন জিরো ডাউন করে নিছি। আমরা আর এক্সপেক্ট করি না যে ম্যাচে যে ভারত জিতবে, সেটা হোম হোক অ্যাওয়ে হোক, এনি সেট আপ, যে ইন্ডিয়া কোনো একটা ম্যাচ অ্যাগ্রেসিভলি স্টার্ট করবে, ফেভারিট হিসেবে শুরু করবে এবং ম্যাচটা শেষ অবধি জিতবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি মানে রেজাল্টস তো নিজেই বলছে, বাট আমি যে কটা ম্যাচ ইন্ডিয়ার ফ্যান হিসেবে মাঠে গিয়ে খেলা দেখেছি, I believe it doesn't matter how much we support them, how much we cheer for them, the results are not happening, just not happening. আর এটা নতুন কিছু নয়। অ্যাজ এন ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমি এটাই বলতে পারি যে আমাদেরকে হোপ ছাড়লে চলবে না। অ্যান্ড মাল্টিপল থিংস হ্যাভ বিন গোয়িং রং, সেগুলো যত জলদি ঠিক হয়ে যাক ততই ভালো। এবং এটাই আশা করতে পারি আমরা। তো আজকের ভিডিওতে আমরা ডেফিনেটলি এই টপিক নিয়ে কথা বলবো বিস্তারে। তো আরো অনেক অনেক ইন্ডিয়ান ফুটবল বা জাতীয় জাতীয় ফুটবল স্তর বা জাতীয় লিগ, আই লিগ এবং সন্তোষ ট্রফি এবং অবশ্যই এএফসি রিলেটেড কিছু আপডেটস থাকবে এই ভিডিওতে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখুন এবং শেষ অবধি দেখে আমাদেরকে জানান যে এই ভিডিওটা কিরকম লাগলো। তাহলে বেশি দেরি না করে শুরু করে যাওয়া যাক আজকের ভিডিও। প্রথম টপিক অবশ্যই থাকবে ভারত বনাম মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি গেম, যেটা গাচিবৌলি স্টেডিয়াম হায়দ্রাবাদে হয়েছিল। অনেক বছর পরে হায়দ্রাবাদে আবার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির আসর বসলো। ভারতীয় দল ট্রাভেল করলো হায়দ্রাবাদে এবং গিয়ে একটা ম্যাচ খেললো। ম্যাচটা থেকে অনেক এক্সপেকটেশন ছিল। ইন্ডিয়ার র্যাঙ্কিং স্লিপ করলেও ইন্ডিয়া 123 কি 27 নম্বরে কারেন্টলি দাঁড়িয়ে, এবং মালয়েশিয়া তার থেকে অনেকটাই দূরে 133 নম্বরে দাঁড়িয়ে। যদিও আমরা জানি যে এই লেভেলে এই র্যাঙ্কিং এর খুব একটা ভ্যালুয়েশন নেই, এবং মালয়েশিয়া যথারীতি সেইটার একটা ভালো উদাহরণ আমাদেরকে আবার পেশ করলো। এবং এবং ইন্ডিয়ার বেশ কিছু কয়েকটা ম্যাচ আমি যদি পার্সোনালি দেখি, মানলো মার্কোয়েস যবে থেকে হি হ্যাজ টেকেন ওভার, থিংস সো ফার হ্যাজ নট হ্যাপেন্ড, বাট দেয়ার আর ডেফিনেটলি সাম পজিটিভ সাইডস যেগুলো আমরা ম্যাচ থেকে পাবো। বাট পজিটিভ সাইডে আসার আগে ম্যাচের যদি আমরা টাইম লাইনটা ডিসকাস করি, তো প্রথমেই গুরপ্রীত সিং সান্ধুর একটি হাউলারের থ্রু আমরা ম্যাচে পিছিয়ে যাই। 18 মিনিটে গুরপ্রীত সিং সান্ধুর হাউলারের সুযোগ নিয়ে জোয়াও গোমেজ, যিনি মালয়েশিয়ার ফরওয়ার্ড, তিনি মালয়েশিয়াকে এগিয়ে দেন 18 মিনিটেই। তার আগে তিনি দুটো সিটার প্রবলেম মিস করেন 17 মিনিটে এবং 15 মিনিটে। একটা একটা শট আনোয়ার আলী থেকে প্রতিহত হয়ে আবার পৌঁছায় জোসুয়া গোমেজের কাছে, কিন্তু তিনি কনভার্ট করতে পারেননি। কিন্তু এই 18 মিনিটে গুরপ্রীত সিং সান্ধু যে হাওলাটি করেন, তারপরে তিনি বলটা গোলে রাখতে কোনো ভুল করেননি। এগিয়ে যায় মালয়েশিয়া। এবং একটা ভালো দিক যেটা আমরা দেখতে পাচ্ছি ইন দিস ইন্ডিয়ান সেটআপ আন্ডার মানলো মার্কোয়েস, যেটা হচ্ছে আমরা গোল খেলে উই আর ট্রাইং আওয়ার বেস্ট, সেরকম আমরা মুহুর্মুহু অ্যাটাক তুলি এবং এবং আগামী এবং এগিয়ে গিয়ে ব্রেন্ডন ফার্নান্ডেজের একটা কর্নার থেকে রাহুল ভেকে হেডারে আমরা ম্যাচে সমতায় ফিরি। 1-1 হয়ে যায় ম্যাচটা। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আমাদের ম্যাচটা এগিয়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু সামহাও আমরা 1-1 স্কোর লাইনটাকে বেটার করতে পারিনি হাফ টাইমে। এবং ম্যাচের সেকেন্ড হাফে কিন্তু মালয়েশিয়া অনেকটাই প্রাধান্য নিয়ে খেলে। আমরা যদিও চেষ্টা করি অ্যাটাক তৈরি করার, কিন্তু ম্যাচের আমার মনে হয় 90 প্লাস একদম ইঞ্জুরি টাইমে একটা মালয়েশিয়ার হাফ চান্স ক্রিয়েট হয়েছিল, যেটা কনভার্ট করলে হয়তো এই ম্যাচটা থেকে আমাদের খালি হাতেই ফিরতে হতো। তো অল ইন অল, এবার আমাকে যদি গুড সাইড দেখতে হয়, নেগেটিভ সাইডস এর মধ্যে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধুর ফর্ম খুব একটা আশাযোগী নয়। আমি জানি না কেন ভারতীয় কোচরা বারংবার, যদিও তিনি কারেন্ট সেট আপে দ্য বেস্ট ইন্ডিয়ান গোলকিপার এবং অবশ্যই আই লিগে আইএসএল তার পারফরমেন্স নজর কাড়া, কিন্তু গুরপ্রীত সিং সান্ধু ন্যাশনাল কালার্সে খেলার ধরুন কনসিস্টেন্টলি এই সমস্ত মিস্টেক গুলো করছেন, যেগুলো ওনার মতো এক্সপিরিয়েন্স গোলকিপার থেকে এক্সপেক্টেড নয়। তো আমার মনে হয় এই একটা অ্যাসপেক্ট আছে যেখানে আমাদের আরেকটু দেখা উচিত। টকিং অ্যাবাউট পজিটিভ সাইডস, একটা বড় পজিটিভ সাইড হলো সন্দেশ জিঙ্গান এবং আনোয়ার আলী ফেরত আসা একসাথে। নিশ্চয়ই অনেকদিন পরে সন্দেশ জিঙ্গান ফেরত আসছে। দুজনের মধ্যে বোঝাপড়া ভালো থাকলেও একটু টাইম লাগবে তাদেরকে জেল আপ করতে। এবং অবশ্যই আমাকে কথা বলতে হবে দ্য নিউ ফরওয়ার্ড পেয়ারিং, যেটা হচ্ছে আমাদের ইরফান ইয়াদাদ আম, এবং ফারুক চৌধুরীর। তো এই একটা নতুন ফরওয়ার্ড পেয়ারিং দিয়ে মামলা মার্কেস ট্রাই করেছে। তো আমি আশাবাদী যে এই পেয়ারিং আগামী দিনে নিশ্চয়ই ভারতকে অনেক ম্যাচ জিততে সাহায্য করবে। তো ফিঙ্গার্স ক্রসড। আপাতত এই বছর আর কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি প্ল্যান নেই। আমার যত ধারণা মার্চে নেক্সট সেট অফ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি যেগুলো শিডিউল আছে সেগুলো আসবে। তো আশা করছি ততদিন অবধি আমাদের মানলো মার্কোয়েস এবং ইন্ডিয়ান টিমটা আরেকটু অনেকটা অর্গানাইজড হয়ে যাবে। যদিও যেহেতু এর মাঝে তারা সবাই ফেরত যাবে, আইএসএল খেলবে,
তো অনেকটা টাইম লাগবে আবার তাদেরকে রিগ্রুপ করতে। বাট আই এম স্টিল হোপফুল, আই এম স্টিল হোপিং ফর দ্য বেস্ট, অ্যান্ড আই স্টিল থিঙ্ক কি মানুল মার্কেস ইজ দ্য রাইট পার্সন টু টেক ইন্ডিয়া ফরওয়ার্ড অ্যান্ড ইন দি কারেন্ট স্কিম অফ থিংস। পরবর্তী নিউজ দিয়ে নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, তাহলে আমরা শুনতে পাচ্ছি যে এএফসি নেশনস লিগ নাকি হতে চলেছে। এএফসি নেশনস লিগ নাকি হতে চলেছে, শুরু হতে চলেছে অনেক আগামী বছর থেকে। এবং এখানে এখানে একজন খুব গত দুদিনে এরকম নিউজ অনেক অনেক স্প্রেড আউট হচ্ছে যে এএফসি একটা নেশনস লিগ, মানে ইউএফএ নেশনস লিগ কনসেপ্টে একটা এএফসি নেশনস লিগ নিজে নিয়ে আসছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন একটা গ্রুপ বন্টনের একটা একটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লিগ এতে যেরকম স্থান করেছে ইরান, সৌদি আরবিয়া, লেবানন, উজবেকিস্তানের মতো টিমরা লিগ এ গ্রুপ ওয়ানে, সেরকমই লিগ এ গ্রুপ টু তে থাকছে অস্ট্রেলিয়া, সিরিয়া, কাতার এবং ওমান। লিগ বি গ্রুপ ওয়ানে থাকছে ভিয়েতনাম, ফিলিপিন্স, তুর্কমেনিস্তান, আফগানিস্তান। এবং লিগ গ্রুপ টুর লিগ বি তে থাকছে নর্থ কোরিয়া, তাজিকিস্তান, ইয়েমেন এবং মালদ্বীপস। এবার আমরা যদি পরবর্তী গ্রুপগুলোর দিকে নজর রাখি, ভারত কোথায় আছে সেটার দিকে নজর রাখি, তো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ভারত থাকছে গ্রুপ থ্রিতে। যেরকম আশা করা হচ্ছে গ্রুপ থ্রি লিগ এতে ভারত থাকছে, যেখানে জাপান, চায়না, ইরাক এবং ইন্ডিয়ার সাথে গ্রুপ গ্রুপ থ্রিতে হয়তো ভারত থাকবে। এবং সিমিলারলি কোরিয়া, মানে সাউথ কোরিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, কিরগিজ রিপাবলিক এবং প্যালেস্তিনকে নিয়ে গ্রুপ ফোর হবে ফর লিগ এ। উল্টো দিকে লিগ বি এর যদি আমরা গ্রুপ থ্রি দেখি, তাহলে থাকছে জর্ডান, থাইল্যান্ড, মায়ানমার, কুয়েত। এবং গ্রুপ ফোর অফ লিগ বি যদি দেখি, তাহলে থাকবে বাহরিন, চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া। তো এই এই হচ্ছে আগামী দিনের এএফসি নেশনস লিগের পসিবল গ্রুপ বন্টন। তো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে এই রকম যদি কিছু একটা হয়, তাহলে কিরকম মনে হয় আপনাদের, কতটা সুযোগ আসবে। কারণ আমি পার্সোনালি মনে করি দিস উইল রিয়েলি হেল্প দি লোয়ার র্যাঙ্ক টিমস গেট মোর গেমস উইথ দি বিগার টিমস। আর এটা নিশ্চয়ই খুবই হেল্প করবে আমাদের মতো ছোট ফেডারেশনদের এগিয়ে আসতে ইন দি স্কিম অফ দি এশিয়ান ফুটবল বা কন্টিনেন্টাল ফুটবল। সো ফিঙ্গার্স ক্রস। যদিও আমি যতদূর জানি এএফসি এখন অব্দি কোনো কনফার্মেশন দেয়নি এই ধরনের, এবং রেডিটে একজন কোনো ফ্যান এটা নিয়ে একটা ডিসকাশন করে, তার থেকে অনেক জায়গায় অনেক আলোচনা হচ্ছে। যদি এখন অব্দি দের ইজ নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট, বাট যদি এরকম আগামী আগামী দিনে হয়, তাহলে ডেফিনেটলি এক্সাইটিং টাইমস আহেড। আপনারা অবশ্যই আমাদেরকে জানান কমেন্টে যে আপনাদের কি মনে হয় এএফসি নেশনস লিগ হওয়া উচিত কি হওয়া উচিত না, এবং হলে ইন্ডিয়ার কিরকম প্রসপেক্ট আপনারা দেখছেন। তাহলে এগোনো যাক। এবং যেমন দেখতে পাচ্ছেন যে আই লিগ টেলিকাস্ট হওয়া নিয়ে আবার একটা দ্বৈরথের সৃষ্টি দাঁড়ায় এআইএফএফ এবং আই লিগ ক্লাবসের মধ্যে। একটা 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 ডিসকাশন, রাউন্ড আউট ডিসকাশন, কিছু কিছু অ্যাজিটেশন, এরকম কিছুর শুরু হয়। এবং সেটা আলটিমেটলি দাঁড়ায় সোনি লিভ বা সাচি স্পোর্টস এর এসছেন কোন চ্যানেলটা আই লিগে টেলিকাস্ট করবে। যেরকম আমরা জানি 15ই নভেম্বর সময় আই লিগ এবং এআইএফএফ টিমসরা কথা বসে, এবং এবং বোঝা যায় যে প্রবাবলি অ্যারাউন্ড অ্যারাউন্ড 6 থেকে 7 কোটি টাকার একটা খরচ আছে। আই গেস অ্যামাউন্টটা 5.5 থেকে 7 কোটি টাকার একটা খরচ আছে 134টা আই লিগ ম্যাচ টেলিকাস্ট করার। এবং এআইএফএফ জানিয়ে দেয় যে আমরা 2 কোটি টাকা অব্দি অ্যারেঞ্জ করতে পারি, এবং বাকি ক্লাবসদেরকে বলা হয় তাদের পকেট থেকে টাকা দিতে। এবং ক্লাবসরা নিজেদের পকেট থেকে 5 লাখ টাকা করে দেওয়ার অগ্রিম ডিসিশন নেয়, এবং 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 এআইএফএফ কে জানায় যে বাকি বাকি পার্ট অফ দি কস্টটা যেন ব্রডকাস্টার শেয়ার করে। তারা যারা এআইএফএফ কে রিকোয়েস্ট করে যে তারা যেন ব্রডকাস্টারদেরকে 35, 25 বা 100% কিভাবে তারা শেয়ার করবে, সেই অনুযায়ী টেন্ডার রিলিজ করে। তো এই টেন্ডারে ধরুন শোনা যায় যে সাচি স্পোর্টস এর অ্যাপ বা এসএন অ্যাপে আগামী দিনের আই লিগ দেখা যাবে, এবং এই নিয়ে অনেক ডিসকাশন হয়। খেলনাও একটা একটা আর্টিকেল বানায়। এবং আজকে আমরা জানতে পারছি যে আই লিগ ক্লাবসরা তার এগেনস্টে যায় এবং বলে যে আই লিগের জন্য টেলিকাস্ট হওয়াটা খুব জরুরি। এবং যা শোনা যাচ্ছে যে যে ক্লাবসরা আই লিগ ক্লাবসরা নিজেদের পকেট থেকে 5 নয় 10 লাখ টাকা করে নিজেদের পকেট থেকে দেবে। এবং যদিও এআইএফএফ তাদের কাছে 30 লাখ টাকার চাহিদা রাখে, কিন্তু এখন যে আপাতত যা সিচুয়েশন দাঁড়িয়ে তাদের যা বোঝা যাচ্ছে, সেটা তাহলে দাঁড়াচ্ছে যে এআইএফএফ 2 কোটি টাকা দেবে, এবং প্রতি ক্লাব পিছু তারা 30 লক্ষ টাকা দেবে। তো 3 কোটি 20 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং শোনা যাচ্ছে যে আই লিগ টেলিকাস্ট করবার জন্য সোনি লিভ এখন অব্দি সোনি চ্যানেলই পোল পজিশনে আছে। সোনি লিভ বা সোনি সোনি চ্যানেল যেরকমই বলবেন, তো তারা এখন পোল পজিশনে আছেন। এবং এবং যতদূর বোঝা যাচ্ছে যে আই লিগ ক্লাবসরাও, মেজরিটি অফ দ্য আই লিগ ক্লাবসরাও চায় যে সোনি তাদের আই লিগ কভারেজ করুক। তো আপনারা জানান আপনাদের কি মনে হয় আই লিগ নিয়ে এআইএফএফ যে একটা একটা দ্বন্দ্ব প্রতিদিনই চলে আসছে, এবং একটা দুয়োরানির মতো ট্রিটমেন্ট এআইএফএফ আজকে আই লিগকে করছে। তো এইটা নিয়ে আপনাদের কি মতামত, আর আপনারা কোন চ্যানেলে আই লিগ দেখতে বেশি খুশি হবেন, সোনি চ্যানেলে না এসএন অ্যাপে, এটাও নিশ্চয়ই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট চলে আসছে 78 সন্তোষ ট্রফি থেকে, যেখানে আজকে বেঙ্গলের মুখোমুখি হয়েছিল বিহার। এবং আপনারা জানেন বেঙ্গল এখন অব্দি সন্তোষ ট্রফি প্রিলিমিনস এর ক্যাম্পেইনটা খুবই জোরদার শুরু করেছিল। প্রথম ম্যাচে তারা ঝাড়খণ্ডকে 4-0 গোলে হারায়, এবং দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশকে 7-0 গোলে পরাজিত করে। এবং আজকের ম্যাচে কিন্তু তাদের এই বিজয় রথ বা বিজয় ধারাটা থামলো, এবং বিহারের সাথে 0-0 অমীমাংসিত অবস্থাতেই ম্যাচটা শেষ হয়। ম্যাচে প্রচুর চান্স পেয়েছিলেন বা প্রচুর অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন মনতোষ মাঝি, নরহরি শ্রেষ্ঠা মতো প্লেয়াররা, কিন্তু আলটিমেটলি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলার দল, এবং ম্যাচটা 0-0 বলেই শেষ হয়। কমেন্ডেবল এফোর্ট আমাদের বলতে হবে বিহার টিমকে, যারা কিন্তু পুরো ম্যাচটা শুরু থেকে ডিপ ডিফেন্ড করে নিজেদের হাফে হাফে প্লেয়ার বাড়িয়ে
দাঁড়িয়ে একটা একটা খুবই একটা রেজিলেন্সের পরিচয় দেয়, এবং এবং কোয়াইট আ কমেন্ডেবল জব ফর টিম লাইক বিহার, আর নিউ টিম লাইক বিহার, যারা বেঙ্গলের থেকে 1 পয়েন্ট নিতে সক্ষম হলো। যদিও আমার মনে হয় যা এখনো অব্দি লিগ স্ট্যান্ডিং, তাদের বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আগামী রাউন্ডে বা মেন রাউন্ডে কোয়ালিফাই করবে, এবং আগামী সন্তোষ ট্রফিতে আমাদের যে ফাইনাল রাউন্ডের খেলা হবে সেখানে বেঙ্গলের পারফরমেন্স খুবই ক্রিটিক্যাল হতে চলেছে, বিকজ এখানে ছোটখাটো টিম আসবে না, সব কটা গ্রুপ থেকে টপার্সরা আসবে, এবং এবং এখান থেকেই আলটিমেটলি দ্য পাথ টু গ্লোরি, সেটার দিকে আমরা এগিয়ে যেতে হবে। সো 33rd সন্তোষ ট্রফি কি বেঙ্গল জিতবে ফর দি 33rd টাইম? আর আপনাদের কি মনে হয় যে আজকে বিহারের সাথে পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত? সঞ্জয় সেনের বাংলা দলকে নিয়ে আপনাদের কি মতামত নিশ্চয়ই জানান আমাদের সাথে কমেন্টে। এবং লাস্ট যে আপডেটটা আসছে সেটা সেটা আজকে খুবই টুইটারে খুব চর্চায়, সেটা হচ্ছে যে মেসি হয়তো আগামী বছর পুরো আর্জেন্টিনা দলকে নিয়ে আর্জেন্টিনা টিম হয়তো কেরালাতে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। যেমন আপনারা জানেন মেসির ক্যাপ্টেন্সির জার্নি শুরু হয় 2 সেপ্টেম্বর কলকাতাতে 2011 2011 ইন্ডিয়া আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচে। এবং সেখান থেকে বিগত 13-14 বছরে মেসি অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ ফুটবলার, পৃথিবীর এমন কোনো ট্রফি নেই যেটা তিনি জেতেননি। তো জাদুঘর বা ফুটবলের নবাব বা জাদুঘর বা প্রিন্স যাই বলবেন, তাকে দেখবার জন্য কেরালা নিশ্চয়ই মুখিয়ে থাকবে। এবং কেরালাতে যেহেতু কেরালার ফ্যান ফ্যান বা কেরালা স্টেডিয়াম যেহেতু খুবই ভাইব্রেন্ট একটা স্টেডিয়াম, তো আমার মনে হয় মেসিও খুব এনজয় করবে কেরালাতে ম্যাচটা খেলতে। তো আপনাদের কি মতামত? আপনারা কি যাবেন মেসি কেরালাতে খেললে? আপনারা কি ট্রাভেল করবেন কেরালা মেসিকে প্রবাবলি লাস্ট কয়েকবারের জন্য আর্জেন্টিনা কালার্সে দেখতে? জানান আমাদেরকে কমেন্টে।